ঠাসস, তোর সাহস কি করে অন্য ছেলেকে প্রপোজ করার? বেশি বার বেড়ে গেছিস। অনেক সাহস হয়েছে তাই না? ভাইয়া আসলে আমি বলতে চাইনি ওই সিমি। কথাটা শেষ করতেই পারলাম না তার আগেই পরপর আরো 2টা থাপ্পড় পড়ল আমার নরম তুলতুলে গায়ে। আমি গালে হাত দিয়ে নীরবে চোখের পানি ফেলতেছি। ততক্ষণে থাপ্পড় মারা ব্যক্তিটি রেগে গটকটিয়ে বেরিয়ে গেলেন কলেজ প্রাঙ্গণ থেকে। আসুন পরিচয়টা দিয়ে নেই। আমি আভা ইসলাম, মা বাবার একমাত্র মেয়ে। আর যে শয়তান ছেলেটা একটু আগে আমাকে এতগুলো থাপ্পড় মারল সে হলো আয়ান ভাই, আমার বড় আব্বুর ছেলে। আমার বাবারা 2 ভাই 1 বোন। আমার বাবার নাম আনোয়ার খান ও বড় আব্বুর নাম মনোয়ার খান। বড় আব্বুর এক ছেলে আয়ান ভাই ও এক মেয়ে নিশি আপু যে আমাকে অনেক ভালোবাসে। তাকে দেখলে আমি আবেগে গদগদ হয়ে যাই। ছোট ফুফির নাম শেফালি, ওনার বড় ছেলে শরীফ ভাই ও 2 যমজ মেয়ে রিঙ্কি ও পিঙ্কি, ওরা দুজন আমার সমবয়সী, আমাদের অনেক ভালো সম্পর্ক। আয়ান ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে এখনো কান্না করতেছি আর মনে মনে গলি দিচ্ছি। শালা জীবনে বউ পাবি না, তোর বউ অন্য বেডার সাথে ভেগে যাবে শালা দেখিস। এসব যদি আয়ান ভাই শুনতো তাহলে আমারে আরো 4টা থাপ্পড় দিত, তার সামনে গালি দেওয়ার সাহস নাই, তাকে আমি জমের মতো ভয় পাই। তো চলুন থাপ্পড় খাওয়ার কাহিনীটা জেনে নেই। আজকে কলেজে গিয়ে শুনি ক্লাস নাকি হবে না। এই জন্য আমি, রুহি আর সিমি আমরা 3 বান্ধবী মিলে কলেজের মাঠে বকুল গাছের নিচে বসেছিলাম। হঠাৎ রুহি আমাকে বলল, দোস্ত তুই ভীতু নাকি সাহসী? আমি একটু ভাব নিয়ে বললাম, অবশ্যই সাহসী, আমি কোনো কিছুতে ভয় পাই না, সব পারি। রুহি আমাকে বলল, তাহলে দোস্ত তোর সাহসের পরীক্ষা হয়ে যাক, তুই কি বলিস সিমি? সিমি ও রুহির সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ আভা, আজকে হয়ে যাক তোর সাহসের পরীক্ষা। আভা একটু ভয় পেল, বলে তো দিলাম সাহসী, এখন তো সাহসের পরীক্ষা দিতে হবে, জানি এই শয়তানগুলো কি করতে বলবে মনে মনে। আভা মুখে হাসি নিয়ে বলল, বল কি করতে হবে? রুহি বলল, বেশি কিছু করতে হবে না। ওই যে আমার সিনিয়র রাকিব ভাইয়া আছে না, ওনাকে তোকে প্রপোজ করতে হবে। অদূরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। কি হ হ বলে চিৎকার করে উঠল আভা, তোদের মাথা ঠিক আছে? এটা কিরকম সাহস পরীক্ষা? অন্য কিছু বল এটা বাদে। রুহি ও সিমি বলল, তোকে সাহসের পরীক্ষা দিতে হলে এটাই করতে হবে। জাস্ট প্রপোজি, বিয়ে তো করতে বলতেছি না। হয় সাহসের পরীক্ষা দে, নয়তো তোকে ভীতু ভাবব। শেষে আভা বাধ্য হয়ে রাজি হলো। সাহসী দাবি করেও যেন এক বিপদ। রাকিবকে প্রপোজ করার জন্য আভা তার সামনে গেল। চোখে মুখ চিন্তার আভাস, তবুও সাহস জুগিয়ে একটা ঢুকি গিলে চোখ আধ বন্ধ করে তাকে বলল, আমি আপনাকে ভালোবাসি রাকিব ভাইয়া। রাকিব মেয়েলি কণ্ঠ শুনে পিছনে তাকায়। আভাকে দেখে অবাক, ও কখনো ভাবেনি ক্লাসে যে মেয়ের জন্য সবাই পাগল সেই মেয়ে তাকে প্রপোজ করতেছে। অবশ্য রাকিব ও দেখতে অনেক সুন্দর। উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং সাদা, চোখে থাকে চশমা। তবুও এ যেন অবিশ্বাস্য চোখে আভার দিকে তাকিয়ে আছে। রাকিব কিছু বলবে তার আগেই আভা সেখান থেকে দৌড় দেয়। আভা তখনই এসে রুহি ও সিমির কাছে এসে বলল, হয়েছে তোদের পরীক্ষা নেওয়া, দেখলি তো আভা সব পারে, একটু ভাব নিয়ে বলল। তবে যাই বল দোস্ত, রাকিব ভাইয়া মনে হয় সত্যি ভাবছে তুই তাকে ভালোবাসিস, রুহি ও সিমি বলল। ভাবলে আমার কি, কালকে কলেজে এসে বলে দিব যে তখন মিথ্যা বলছি শুধু সাহস দেখানোর জন্য। আভা, তারপর তো আপনারা জানেনে আমার কোনো দোষ ছিল না। ভালোভাবে আমার কথা না শুনেই আয়ান ভাই আমারে মারল। এই জন্য উনার উপর খুব রাগ উঠতেছে। কেন রে, আমার গালটা কি তোর সরকারি মনে হয় সব সময় শুধু মারে? একদিন দেখবি তোর বউ তোকে পেটাবে, তখন বুঝবি মজা। রাগে গিজগিজ করছে আভা। আরো কয়েকটা কথা শোনালে কিন্তু যার নামে রাগ ঝাড়ছে সে তো শুনতে পাচ্ছে না। সবথেকে বেশি রাগ উঠতেছে রুহি, সিমি উপর, ওদের জন্য আমাকে মার খেতে হলো। ওরা যদি প্রপোজ না করতে বলতো তাহলে আয়ান ভাইয়ের হাতে মার খেতে হতো না। কালকে কলেজে গিয়ে ওদের দুজনকে চিবিয়ে খাবো। সকালে ঘুমের মধ্যে মা এসে জোরে জোরে ডাকতে লাগলো, আভা কলেজে কখন যাবি? তাড়াতাড়ি ওঠ, 9টা বাজে। মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। 9টা বাজে, 10টায় ক্লাস। তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একটা কালো থ্রিপিস পরে মুখে একটু ফেস পাউডার দিয়ে চুলগুলো বেনুনি করে রেডি হয়ে নিচে নামলাম। সিঁড়ি দিয়ে নামতে চিল্লিয়ে বললাম, মা তাড়াতাড়ি খেতে দেও, দেরি হচ্ছে। আম্মু খেতে দিল। একটু জুস আর একটা পাউরুটি খেয়েই যাইতে বাহির হব। এমন সময় পিছন থেকে বড় আম্মু বলে উঠল, একা যাচ্ছিস কেন? আয়ান তো বাড়িতে, ওকে গিয়ে বল রেখে আসবে। মুখের আদল পরিবর্তন হয়ে এলো। আয়ানের নাম শুনতাই রাগ বেড়ে গেল। তবুও ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, বড় আম্মু, তোমার ছেলেকে কেন এত কষ্ট করে রেখে আসতে হবে? আমি একা যাইতে পারবো। কিন্তু বড় আব্বু আমার কোনো কথা শুনলেন না। তিনিও বললেন, আজকাল রাস্তা ঘাটে একা যাওয়া ঠিক না। কখন কি হয় ভরসা পাই না বাপু। আজ ড্রাইভার নেই, তুমি আয়ানকে ডেকে নিয়ে যাও। ও যেতে না চাইলে বলবে আমি নিয়ে যেতে বলেছি। আভা হাফ ছাড়ল, চোখে মুখে বিরক্তি সাথে রাগ।
শেষে বাধ্য হয়ে আয়ান ভাইকে ডাকতে ওনার রুমে যাইতে হচ্ছে। কালকে ভাইয়ার হাতে থাপ্পড় খাওয়ার ওর রুমে যাইতেও ভয় লাগতেছে। না জানি আবার থাপ্পড় দেয় নাকি। হাজার ভয় নিয়ে উনার রুমের সামনে দাঁড়িয়ে আছি। সাহস করে দরজায় নক করলাম কিন্তু কোনো জবাব এলো না। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমের ভিতর গিয়ে দেখি কেউ নাই। আয়ান ভাই আবার কই গেল? রুমে নেই, বাথরুমেও নাই। আবার ভালো হলো, মনে মনে খুশি হলো। আয়ান ভাইয়াকে রুমে না পেয়ে বাহিরে আসতে যাব এমন সময় কে জানি আমাকে দেওয়ালের সাথে কাঁধ চেপে ধরলেন। আয়ান ভাইয়াকে না পেয়ে বাহিরে আসতে যাব এমন সময় কে জানি আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলেন। আমি ভয়ে চমকে উঠলাম। শরীরের পারফিউমের গন্ধটা আমার খুব চেনা। এই জন্য বুঝতে বাকি থাকলো না মানুষটাকে। হাত চেপে ধরার কারণে অনেক ব্যথা পাচ্ছি, হাত ছাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠতেছি না। কান্না সুরে ভাইয়াকে বললাম হাতে লাগতেছে, ছেড়ে দেন প্লিজ, অনুরোধ করে। হয়তো কথাটা কাজে দিল। আয়ান ভাইয়া ধীরে ধীরে হাতটা ছেড়ে দিলেন। দাঁতে দাঁত চেপে বলল, আমার রুমে কেন এসেছিস? কালকে থাপ্পড়ের কথা মনে নাই? নাকি আরো খেতে চাস? না না ভাইয়া, আমি আপনার রুমে আসতে চাইনি, বড় আম্মু পাঠালেন। বললেন আপনি আমায় কলেজ রেখে আসবেন। আমাকে কি তোর কাজের লোক যে তোকে কলেজে নিয়ে যাব, নিয়ে আসবো? আয়ান ভাইয়ার কথা শুনে মেজাজটা গরম হয়ে গেল। আমার কোনো ইচ্ছে নাই আপনার সাথে যাওয়ার। আমি একাই যাইতে চাইছিলাম কিন্তু বড় আম্মু জোর করে আপনার কাছে পাঠালো। নয়তো আপনার রুমে আসতাম না, আপনাকে ডাকতামও না। কথাগুলো একটু রেগে বলে বাহির হয়ে আসলাম। উপর থেকে নিচে নামতেই বড় আম্মু আবার প্রশ্ন করলেন, কিরে তুই একা কেন? আয়ান কই? বড় আম্মুর কথা শুনে রাগটা আরো বাড়ল। চিৎকার করে বললাম, তোমার গুণধর ছেলে আমাকে বলে আমি কি তোর কাজের লোক যে তোকে কলেজে নিয়ে যাব, নিয়ে আসব? সব হয়েছে তোমার জন্য, তোমাকে বললাম আমি একা যাইতে পারবো, তুমি পাঠালে। শুধু শুধু অপমান করলো, সাথে কত কথা শোনালো। বড় আব্বু সেখানে এসে বলল, কি আয়ান এর এত বড় সাহস? আমার ছোট মামুনিকে বকা দেয়। ও আশু করে মাইর দিব। বড় আব্বুর কথায় হেসে গিয়ে জড়িয়ে ধরলাম। উনার আহ্লাদি কথায় গলে যাই বারবার। বড় আব্বু আমায় ভীষণ ভালোবাসেন। তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি একমাত্র যে আমাকে এত ভালোবাসো। কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বাহিরে এসে রিকশার জন্য দাঁড়িয়ে আছি। আশেপাশে আজ একটা রিকশা দেখছি না। এতে যেন রাগটা বেড়ে গেল। শালা আজই রিকশার অকাল পড়তে হলো। এমন সময় আয়ান ভাই বাইক নিয়ে সামনে এসে দাঁড়ালেন। কর্কশ স্বরে বললেন, তাড়াতাড়ি বাইকে ওঠ। আমি উঠব বিধায় চুপ করে বেঁকে দাঁড়িয়ে আছি। তোর মতো ফ্রি আমি না। আমার অনেক কাজ আছে। আমার সময়ে অনেক মূল্য আছে। সো তাড়াতাড়ি উঠো, এত ঢং দেখার সময় নেই। আয়ান ভাইয়া বলার পরেও বাইকে উঠতেছি না দেখে ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। কি সমস্যা? উঠতেছিস না কেন? আমি তবুও কোনো কথা বলতেছি না। আমার নিশ্চুপতায় আয়ান এবার রেগে গেলেন। বাইক থেকে নেমে জোর করে হাত টেনে নিয়ে বাইকে বসালেন। আসছেন। অপমান করে এখন আবার ঢং দেখাতে আসছে। মুখ বাঁকিয়ে আমি ঘাড়ত্তারামি করে বাইক থেকে নামতে যাব। তখন আয়ান ভাইয়া বলল, যদি বাইক থেকে নামছিস তো ছোট মাকে বলে দিব যে তুই কলেজে গিয়ে ছেলেদের প্রপোজ করে বেরাস। পড়ালেখা বাদ দিয়ে ছেলেদের পিছনে ঘুরিস। বলে দিলে ভালো লাগবে? আমি পড়লাম মহা বিপদে। সত্যি সত্যি যদি আম্মুকে বলে দেয় তো আমার কলেজে আসা বন্ধ করে দিবে। আয়ান ভাই যা বলবেন মা তাই বিশ্বাস করবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ মা আয়ান ভাই বলতে পাগল। আমার থেকে ওনাকে বেশি ভালোবাসেন। বাধ্য হয়ে আয়ান ভাইয়ের বাইকে চড়ে বসতে হলো। রাস্তায় বাইক চলছে। আমি কোনোভাবে বসে আছি উনার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে। ধরে বসো নয়তো পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করবি। তখন আবার তো মা, বাবা আমার নামে মার্ডার কেস ফাইল করবে। আমি তবুও ধরলাম না। আয়ান ভাই এবার বাইকের স্পিড বাড়ালেন। বাতাসের গতির মতো ছুটছে, তখন পড়ে যাব এমন অবস্থা, তাই হুট করে তাকে ধরে বসলাম। আর একটু হলে পড়ে যেতাম। কলেজের গেটের সামনে এসে বাইক থামল। বাইক থেকে নেমে কলেজের ভিতরে যাব এমন সময় আয়ান ভাই পিছন থেকে খোঁচা মেরে বলল, কলেজে পড়তে রেখে যাচ্ছি। যদি আর কখনো শুনতে পাই তুই আবার কোনো ছেলেকে প্রপোজ করেছিস বা কোনো ছেলের আশেপাশেও দেখেছি, তাহলে সেদিন তোকে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রেখে দিব। আয়ান ভাইয়ের ঠান্ডা হুমকিতে ভয় পেলাম। কারণ উনার বিশ্বাস নাই। দেখার আবে সত্যি সত্যি হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবে। তবুও তাকে বুঝতে না দিয়ে মুখ ভেঙচি দিলাম তারই অগোচরে। ততক্ষণে উনি বাইক নিয়ে সাসা করে সেই পথ দিয়ে চলে গেলেন। কলেজের ভিতর গিয়ে সিমি আর রুহিকে খুঁজতে লাগলাম, ওদের শুধু পাই মেরে তক্তা বানাই দিব। হাজার গালি দিচ্ছি আর ওদের দুজনকে খুঁজতেছি। সারা কলেজ খুঁজে ওদের দুজনকে পাইলাম না। পরে জানতে পারলাম ওরা কলেজে আসেনি। মনটা খারাপ হয়ে গেল, যতই ওদের বকা দেই কিন্তু ওদের ছাড়া ভালো লাগে না। ওরা না থাকলে কলেজ ফাঁকা ফাঁকা লাগে।
ওদের দুজনকে ছাড়া ক্লাস করতে ভালো লাগতেছে না, তাই কলেজের আম গাছটার নিচে একা বসেছিলাম। তখনই রাকিব ভাইয়া সামনে এসে হেসে বলতেছে, কেমন আছো? আমি তো ভয় কথা বলতেছি না। যদি আয়ান ভাইয়া জানতে পারে কি হবে? নিশ্চিত হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবে। এই কথা মনে পড়তে গলা শুকিয়ে এলো। আমি রাকিব ভাইয়ার সাথে কথা না বলেই চলে আসতে যাব, তখনই তিনি বললেন, আভা চলো ঘুরতে যাই। আমি কোনো মতো বললাম, না ভাইয়া আপনি যান, আমার সময় হবে না, বাসায় যাইতে হবে। দেরি হলে মা বকবে। আর আপনি আমার সাথে কথা বলতে আসবেন না প্লিজ। রাকিব একটু অবাক হয়ে বলল, তুমি তো কালকে বললে আমায় ভালোবাসো, তাহলে আজকে এসব কি বলতেছ? দেখুন ভাইয়া, কালকে যা বলেছি সব মিথ্যা। আমি আপনাকে ভালোবাসি না। সিমি আর রুহি আমাকে সাহসের পরীক্ষা দিতে আপনাকে প্রপোজ করতে বলছিল, তাই বাধ্য হয়ে বলছিলাম। আমি তো তোমাকে সত্যি ভালোবাসি আভা। রাকিব ভাইয়া, আপনি ভালোবাসলে তো হবে না। আমি তো আপনাকে ভালোবাসি না, তাই আমার পিছনে ঘুরবেন না। আমার পরিবারে জানতে পারলে আমার সমস্যা হবে, আশা করি বুঝতে পারছেন। এই কথা বলে ওখান থেকে উঠে কলেজের বাহিরে এসে রিকশায় উঠলাম। কলেজে ভালো লাগতেছে না, তাই বাসায় চলে যাচ্ছি। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে ব্যাগের মধ্যে ফোনটা খুঁজতেছি আর সামনে না তাকিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ দরজার সামনে কারো ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেলাম। একটু চিৎকার করে বলে উঠলাম, কে আমার কোমরটা অকালে ভেঙে দিল রে? বলে গালি দিতে দিতে ওঠে পাশের ব্যক্তিটাকে দেখে অবাক, কারণ হঠাৎ দরজার কাছে এসে কারো সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেলাম। কে আমার কোমরটা অকালে ভেঙে দিল? বলে পাশের ব্যক্তিকে বা দেখে গালি দিতে শুরু করলাম। তারপর সামনের ব্যক্তিকে দেখে আমতো অবাক। কারণ আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে আর কেউ নয়, আয়ান ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আবির ভাইয়া। তাকে আমি ছোটবেলা থেকে চিনি। আবির ভাইয়া অনেক ভালো, আয়ান ভাইয়ার মতো বকা দেয় না। আগে বাসায় আসলে আমার জন্য চকোলেট নিয়ে আসতো। মাঝখানে কয়েক বছর আবির ভাইয়াকে আমাদের বাসায় আসতে দেখিনি, কোথায় জানি থাকতো। আবির ভাইয়া আমার কাছে এসে বলল, কিরে আভা, তুই তো বড় হয়ে গেছিস। তোর সাথে ধাক্কা খেয়েছি বলে আমাকে গালি দিলি। দোষ তো তোর ছিল, তুই অন্য দিকে তাকিয়ে হাঁটতেছিলি। সরি ভাইয়া, আমি আপনাকে দেখতে পাইনি, অন্য কেউ মনে করে গালি দিছি বলে ওখান থেকে দৌড় দিলাম। দরজায় এসে দেখি আয়ান ভাইয়া আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকাই আছে, মনে হচ্ছে এমনি চোখ দিয়ে এখনই সবকিছু পুড়িয়ে ছারখার করে দিবে। আয়ান ভাইয়ার চোখের দিকে তাকিয়ে ভয় পেলাম। আমার কপালে শনি আছে, আজ আমার অবস্থা শেষ। কিন্তু উনি এত রেগে আছেন কেন? আমি তো কিছু করিনি। মাথা নিচু করে আয়ান ভাইয়ার সামনে দিয়ে বাসায় এসে সোজা আমার রুমে গেলাম। তখনই আবির ভাইয়া বাসায় প্রবেশ করলেন। মা আর বড় আম্মুকে উনি সালাম দিলেন, কেমন আছেন জিজ্ঞেস করলেন। মা আর বড় আম্মু বলতে লাগলো, আবির তুমি আমাদের আপন ভাবো না, যদি ভাবতে তাহলে এতদিন না এসে থাকতে না, আমরা আয়ান আর তোমাকে একই চোখে দেখতাম, সেই তুমি কিনা হারাই গেলে আর আসলে না। সরি আন্টি, আর এমন হবে এখন থেকে প্রায় সময় আসবো। আবির ভাইয়া রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলাম খাওয়ার জন্য। খাবার টেবিলে আয়ান ভাইয়া আর আবির ভাইয়াকে খাবার দেওয়া হয়েছে। আবির ভাইয়া মা আর বড় আম্মুকে বলতেছেন, আমি খাবারগুলো অনেক মজা হয়েছে, কতদিন পর তোমাদের হাতের রান্না খেলাম বলো তো। কি রে আভা, দাঁড়াই আছিস কেন? আয়ানের পাশে বসো, খাইতে দিচ্ছি। না বড় আম্মু থাক, ওনারা খেয়ে নিক, আমি পরে খাবো। কেন আভা, আমাদের সাথে কি কোনো অসুবিধা তোমার? না আবির ভাইয়া, তেমন কিছু না। আচ্ছা বসতেছি বলে আয়ান ভাইয়ার পাশের চেয়ারে বসলাম। উনি আমার দিকে শান্ত চোখে একবার তাকালেন, তারপর আবার খাওয়ায় মনোযোগ দিলেন। বিকেল বেলা আবির ভাইয়া আর আয়ান ভাইয়া দুই বন্ধু মিলে ছাদে আড্ডা দিচ্ছে। মা 2 মগ কফি আমার হাতে দিয়ে বললেন, যা তো আভা, কফিগুলো আয়ান আর আবিরকে দিয়ে আয়। মা আমি যেতে পারবো না, তুমি দিয়ে আসো। আমায় কেন বলতেছ? আমার কাজ আছে, তুই দিয়ে, মা রাগী গলায় বললেন। মাকে বলে আর লাভ নাই, যেতেই হবে, তাই ছাদের দিকে পা বাড়ালাম। একটা কফির মগ আবির ভাইয়াকে দিলাম। আবির ভাইয়া মুচকি হেসে বলল, ধন্যবাদ পিচ্ছি। আমিও হালকা হেসে দিলাম। আয়ান ভাইয়াকে কফির মগটা দিতে গিয়ে হাত কাঁপতে লাগলো, যদি কিছু বলে আমাকে অবাক করে দিয়ে আয়ান ভাইয়া বললেন, আমি কি তোকে মেরেছি নাকি গালাচ্ছি যে ভয় পাচ্ছিস? আপনার কফিটা নিন বলে কফিটা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, আয়ান ভাইয়ার এত পরিবর্তন কেন? বকা দিল না, শান্তভাবে কথা বলল। যাকগে, আমি কেন এত ভাবতেছি বলে রান্নাঘরে বড় আম্মুর কাছে চলে গেলাম। সারাদিন আড্ডা দিয়ে সন্ধ্যার সময় আবির ভাইয়া সবার থেকে বিদায় নিয়ে ওনার বাসায় চলে গেলেন। সন্ধ্যার সময় পড়তে বসেছি, কিন্তু ফিজিক্স পড়াটা কিছুতেই মাথায় ঢুকতেছে না। এই জন্য বই সামনে নিয়ে বসে আছি। বড় আম্মু আমার রুমে এসে বই নিয়ে বসে থাকতে দেখে বলতেছে, কি রে মা, বই নিয়ে বসে আছিস কেন? আর বলো না বড় আম্মু, এই ফিজিক্স পড়াটা কিছুতেই বুঝতে পারতেছি না, আর তুমি তো জানো আমি ফিজিক্সে কতটা কাঁচা। আচ্ছা এই ব্যাপার তো আয়ানকে বললেই হয়, ও তো এসব ফিজিক্স কেমিস্ট্রি অনেক ভালো পারে। না না বড় আম্মু, আয়ান ভাইয়াকে বলতে হবে না, উনি বোঝা দিবেন আমায়, কি দরকার শুধু শুধু বকা খাওয়ার।
আয়ান তোকে কেন বকবে? আচ্ছা দাঁড়া, আমি ওকে বলতেছি তোকে পড়াটা বুঝিয়ে দিতে, আর যেন না বকা দেয় সেটাও বলবো। আয়ান, রুমে আছিস? আসবো? হ্যাঁ আম্মু আসো, আমার রুমে আসার জন্য তুমি পারমিশন চাচ্ছ? আম্মু তুমি যখন ইচ্ছে আসতে পারো, কোনো পারমিশন লাগবে না। আচ্ছা শোন আভা, ওর ফিজিক্স পড়াটা বুঝতে পারছে না, ওকে একটু বুঝিয়ে দিয়ে আয় না বাবা। যার দরকার সে আসুক, তুমি কেন আসছো? তুই নাকি আভাকে বকা দেস, এই ভয়ে ও তোর কাছে আসতে চাচ্ছে না। কে আভা বলেছে তোমাকে আমি ওকে বকা দেই? ওতে কিছু বলতে চাই না, যা ওকে পড়া বুঝে দিয়ে আয়, আর শোন ওকে বকাবকি করবি না। আয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আভা এখনো বই সামনে নিয়ে বসে আছে, তখনই দরজাটা খোলার শব্দ হলো, তাকিয়ে দেখি আয়ান ভাইয়া আমার রুমে আসছে। তুই নাকি পড়া বুঝতে পারতেছিস না, তাই আম্মু আমাকে পাঠালো। আমি হ্যাঁ বললাম। তা পড়া বুঝতে পারতেছিস সেটা আমায় গিয়ে না বলে আম্মুকে কেন বলছিস? আর কি বলছিস আমি তোকে বকা দিই? সাহস করে বললাম হ্যাঁ, যা সত্যি তাই বলছি, শুধু বকা না, সেদিন আমার কোনো দোষ ছিল না, তবু আমায় থাপ্পড় মারছেন আপনি, খুব খারাপ। আয়ান ভাইয়া আমার কাছে এসে বলল সরি, সেদিন আমি কোনো কিছু না শুনেই থাপ্পড় মেরেছি, পরে জানতে পারছি তোর কোনো দোষ ছিল না, কিন্তু তুই ওদের কথা শুনে ওই ছেলেকে প্রপোজ করতে যাবি কেন? আর যেন এরকম কখনো না হয়, কোনো ছেলের সাথে মিশবি না, কথা বলবি না, ঠিক আছে? আমি মাথা নাড়ালাম। কোন পোড়াটা বুঝতে পারছিস না সেটা বাহির কর। পোড়াটা বাহির করে বইটা আয়ান ভাইয়াকে দিলাম, উনি কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। বুঝতে পারছিস তো? আমি হাসি মুখে বললাম হ্যাঁ, এখন বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকাতেই চোখাচোখি হয়ে গেল। ওনার চোখে কি জানি একটা মায়া কাজ করছিল, আমি চোখ নামিয়ে নিলাম। ভাইয়া পড়া বুঝিয়ে দিয়ে রুম থেকে যাবার আগে হঠাৎ আমার হাতটা ধরে কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগলে, তুই আমার মনের আকাশের ওই শুকতারা, অন্ধকার রাতের জোনাকির আলো, যার দিকে তাকিয়ে থাকলেও ফুরবে না মুগ্ধতা। আমি অবাক হয়ে আয়ান ভাইয়াকে দেখতেছি আর ভাবতেছি উনি এসব কি বলতেছেন আর কাকে বলতেছেন, কিছুই বুঝতেছি না। মুখ ফুটে আপনি এসব কি বলতেছেন আয়ান ভাইয়া? আমি কিছুই বুঝতেছি না। ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তোকে বুঝতে হবে না বলে আমার কপালে একটা চুমু খেয়ে চলে গেল। আমি তো থ মেরে বসে আছি, কি হলো এটা? আয়ান ভাইয়া আমাকে চুমু খেলো কিন্তু কেন? ভেবে কিছুই পেলাম না, তাই ভাবনা বাদ দিলাম। তখনই মা আমাকে খাওয়ার জন্য ডাকতে লাগলে। কিরে আভা, তোর পড়া হয়নি? নিচে আয়, খেয়ে যা, তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। মা আমাকে খাওয়ার জন্য ডাকতে লাগলো। খাওয়ার জন্য নিচে গিয়ে দেখি ডাইনিং টেবিলে আব্বু, বড় আব্বু আর আয়ান ভাই বসে আছে। আভা আয় মা, খেতে বসো, তোর জন্য অপেক্ষা করে আছি। আমাদের আবার খেয়ে কাজের জন্য রাতে একটু বাহির হতে হবে। আব্বু, আব্বুর পাশের চেয়ারে বসে পড়লাম। আম্মু আর বড় আম্মু সবাইকে খেতে দিল। খাবার মুখে দিব এমন সময়ে আয়ান ভাইয়ের দিকে চোখ গেল, উনি দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথে চোখ সরালেন। আমও ভাবতেছি ওনার আবার কি হলো, 2 দিন থেকে অনেক পরিবর্তন, কোনো গালি থাপ্পড় দিচ্ছে না, ধমকাচ্ছে না, তো ভালো হলো মনে মনে। যাকগে, আমি কেন এত ভাবছি, ভালো হলেই আমারই ভালো, থাপ্পড় খেতে হবে না। খাওয়া শেষ করে ওঠে নিজের রুমে যাচ্ছি, তখনই বড় আম্মু বলল আভা শোন, তোর জন্য কালকে সকালে একটা সারপ্রাইজ। আমি ব্রকুচকে বললাম কিসের সারপ্রাইজ বড় আম্মু? সেটা তো এখন বলা যাবে না, কালকে সকালে দেখতে পাবি। রুমে গিয়ে বুঝতে চেষ্টা করতেছি সারপ্রাইজ হতে পারে, কিন্তু আমার এই গবর পোড়া মাথায় কিছু আসতেছে না। তাড়াতাড়ি ঘুমাই বলে বেডে শুয়ে পড়লাম, চোখ বন্ধ করতেই সন্ধ্যার সময়ের আয়ান ভাইয়ের হাতে হাত রাখা, কাপালে চুমো খাওয়ার দৃশ্যটা ভেসে উঠল, অমনি চোখ খুললাম। আমি এসব কি দেখতেছি বলে নিজের মাথায় নিচে চড় মারলাম, তারপর ঘুমাই গেলাম। সকালে ঘুম থেকে ওঠে নিচে কারো গলার আওয়াজ পাচ্ছি, কণ্ঠটা খুব পরিচিত। কে আসছে দেখার জন্য নিচে যেতেই দেখি কেউ নেই। এই তো সবার কথা শুনতে পাচ্ছিলাম, গেল কই সবাই? তখনই পিছন থেকে কেউ হাত দিয়ে আমার চোখ ধরল আর বড় আম্মু বলতেছে কে এটা বলতো। আমি চোখে রাখা হাত দুটোর উপর হাত রাখলাম, বোঝার চেষ্টা করলাম কে, কিন্তু পারলাম না। তখন বড় আম্মুকে বললাম কে এটা, বুঝতে পারতেছি না, তুমি বলো। তখনই নিশি আপু, মানে আয়ান ভাইয়ার বোন, আমার চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, আভা তুই আমাকে চিনতে পারলি না? কিছুটা মন খারাপের নাটক করে। আরে আপু, তুমি চোখ ধরেছিলে, কিভাবে চিনব? বলে আপুকে জড়িয়ে ধরলাম। মা আর বড় আম্মু তো আপুকে পেয়ে অনেক খুশি। আপু পড়া লেখার জন্য হোস্টেলে থাকতো। আপু এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। অনেক দিন পর বাসায় আসলো আপু, আমি অনেক মিস করি, কারণ আপু আমাকে অনেক ভালোবাসে। বলতে গেলে সবাই ভালোবাসে, শুধু আয়ান ভাইয়া ছাড়া। আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না? কথাটা শুনে আপুর পিছনে তাকিয়ে দেখি আয়ান ভাইয়া দাঁড়াই আছে। তোকে কেন দেখতে পাবো না বাবা, তুই তো আমার সোনার টুকরো ছেলে। আম্মু, আমি ভেংচি কেটে বললাম, ঢং দেখলে বাঁচি না, সারাদিন তো বাসায় থাকেন, আপনার দেখার কি আছে? দেখছো ছোট মা, তোমার মেয়ের কথা আমাকে কিভাবে বলতেছে। এই কথা শুনে আম্মু তো রেগে বলল, এটা কেমন কথা আভা, দিন দিন বেয়াদব হচ্ছিস। আমার আয়ান বাবা কি তোর মতো অকর্মণ্য নাকি? তুই তো শুধু খাস আর ঘুমাস পড়ার নামে ঘন্টা।
থামো ছোট, তুই আয়ানের বিষয়ে একটু বেশি বলতেছিস। আমার আভা মামুনি কম কিসে, সে পড়া লেখায় এতটাও খারাপ না। সবার মতো ওকেও ব্রিলিয়ান্ট হতে হবে এমন কোনো কথা নাই। বড় আম্মুর কথা শুনে আহ্লাদি হয়ে বড় আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আমার মিষ্টি বড় আম্মু, তুমি আমাকে ভালোবাসো আর কেউ বাসে না, বলে আম্মু আর আয়ান ভাইয়াকে ভেঙচি কাটলাম। নিশি আপু অনেক টায়ার্ড, আপু ফ্রেশ হতে রুমে চলে গেল। আম্মু আর বড় আম্মু রান্না ঘরে গেলে আপুর পছন্দ মতো রান্না করতে। এখন শুধু আমি আর আয়ান ভাই আছি, ভয় লাগতেছে। তখন তো সাহস করে ওনাকে কথা শুনালাম, এখন কেউ নাই যদি থাপ্পড় মারে। সাহস কি একটু বেশি হয়ে গেছে নাকি, বলে উনি আমার কাছে আসলেন। না না, আমি ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করুন, আর কখনো বলবো না। ভয় ভয়। আম্মুকে কি বলছিলিস তোকে কেউ ভালোবাসে না? আমি চুপ করে আছি, উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, ভালোবাসা লাগবে তোর? আমার ভালোবাসার ভার বইতে পারবি? আমি ওনার কথা শুনে লজ্জায় মরে যাই অবস্থা, কিন্তু উনি এরকম লাগাম ছাড়া কথা বলতেছেন কেন? দৌড়ে রুমে চলে আসলাম, এসে হাঁপাতে লাগলাম। কি বলল এগুলো? উনি কি আমায় পছন্দ করেন? না, আমি এসব কি ভাবতেছি, উনি কেন আমার পছন্দ করবে? বেশি বেশি ভাবছি। রেডি হলাম কলেজে যাওয়ার জন্য, নিচে গিয়ে আম্মু বলল, আভা খেয়ে যা। না খেয়ে কিন্তু যাবি না? না আম্মু, সময় নাই, দেরি হচ্ছে, বাহিরে কিছু খেয়ে নিব বলে কলেজে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সিমি আর রুহি আমার জন্য অপেক্ষা করতেছে। আমি গিয়ে ওদের কাছে বসলাম। আগামী 2 দিনের সমস্ত ঘটনা ওদের খুলে বললাম। আমার কথা শুনে রুহি বলে উঠল, আমার ক্রাশ আয়ান ভাই থাপ্পড় মেরেছে। আহা, ভালোই তো, তার হাতের ছোঁয়া পেয়েছি। শিসস, আমি তো তার হাতের ছোঁয়া পাওয়ার জন্য থাপ্পড় খেতেও রাজি। তো যা না, থাপ্পড় খেয়ে আয়, তখন বুঝবি হাতের ছোঁয়া কেমন লাগে। কিছুটা রেগে, আরে দোস্ত রাগ করতেছিস কেন? রুহি এসব মজা করে বলতেছে, কিন্তু আমার এক জায়গায় বেশ খটকা লাগতেছে। সিমি, কোন বিষয়ে তোর আবার খটকা লাগতেছে দোস্ত? এই যে আয়ান ভাইয়ার তোকে চুমো খাওয়া নিয়ে, আমার মনে হয় আয়ান ভাইয়া তোকে ভালোবাসে। না রে, উনি কেন আমায় ভালোবাসতে যাবে? উনি তো আমারে খালি বকা দেন। তুই গাধি, তাই বুঝবি না, মনে হচ্ছে তোকে ভালোবাসে আয়ান ভাইয়া। সত্যি কি আয়ান ভাইয়া আমাকে ভালোবাসে মনে মনে? আচ্ছা এসব কথা বাদ দেই, চল ক্যান্টিনে যাই, আমার খুব খিদে পেয়েছে। বলে 3 বান্ধবী মিলে খাওয়ার জন্য ক্যান্টিনে গিয়ে 3 জনের জন্য বার্গার আর স্যান্ডউইচ অর্ডার দিলাম। একটু পর বার্গার, স্যান্ডউইচ চলে আসলো, আমরা খাওয়া শুরু করে দিলাম। খাওয়া শেষে বিল দিয়ে আসতে যাবে, তখনই রাকিব ভাইয়া সামনে এসে দাঁড়ালেন। কি সমস্যা? রাকিব ভাইয়া সামনে এসে দাঁড়ালেন কেন? আমি তোমাকে সত্যি ভালোবাসি আভা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য সব করতে রাজি, তুমি যা বলবে তাই করব। প্লিজ আভা, আমাকে ফিরিয়ে দিও না। আভার হাত ধরে বলতে লাগলো রাকিব। এইদিকে একটা ছেলে ফোন করে বলল, হ্যালো স্যার। একটা ছেলে ম্যামের হাত ধরে কি জানি বলতেছে। এটা শুনে ফোনের ওপাশে থাকা মানুষটা রাগে ফেটে যাচ্ছে আর বলতেছে, কতবার বললাম কোনো ছেলের আশেপাশে যেন না দেখি, তবুও শোনে না। এপাশের ছেলেটাকে বলল, আমি কলেজের পাশেই আছি, 2 মিনিটে আসছি, তুমি ওদের উপর নজর রাখো। ওকে স্যার, আমি যা বলবো তাই করবেন তো রাকিব ভাইয়া? আভা, হ্যাঁ হ্যাঁ বলেই দেখো না, তোমার জন্য আমার জান দিতেও হাজির। রাকিব, আপনাকে এসব কিছু করতে হবে না। আপনি যদি সত্যি আমার কথা শুনেন তাহলে কখনোই ভালোবাসার কথা আমার সামনে বলবেন না, এমনি আমার সামনেও যেন না দেখি। আভা, আচ্ছা আমি তোমার কাছে ভালোবাসার কথা বলতে আসবো না, কিন্তু তার আগে আমাকে প্রত্যাখ্যান করার কারণটা বলো, জানতে চাই। তুমি কি কাউকে ভালোবাসো? আয়ান এসে ক্যান্টিনের একপাশে লুকিয়ে ওদের কথা শুতেছে। আয়ান ও শুনতে চায় আভা কি বলে। হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি, চোখ বন্ধ করে বলল আভা। আভা অন্য কাউকে ভালোবাসে, এটা শুনে আয়ানের রাগে হাত মুঠো করে নিচ্ছে। তোমার অন্য কাউকে ভালোবাসা বাহির করব বাড়ি চলে আগে, মনে মনে। কিভাবে বিশ্বাস করবে? তুমি সত্যি বলতেছ? এমনও হতে পারে তুমি আমার থেকে ছাড়া পাওয়ার জন্য মিথ্যা বলতেছ। রাকিব, কি আশ্চর্য, আমি আপনাকে মিথ্যা বলতে যাব কেন? আভা, আচ্ছা মানলাম তুমি সত্যি বলতেছ, তাহলে ছেলের নাম বলো, কোথায় থাকে, কি করে শুনি, তাহলে প্রমিস চলে যাব একবারে সত্যি। এই রে, এবার কার নাম বলবো? আভা মনে মনে। এই আভা, এবার কার নাম বলবি? কানে কানে সিমি বলল। সেটাই তো ভাবতেছি রে সিমি, এবার কার নাম বলবো? রুহি বলল, এই আভা তুই আয়ান ভাইয়ার নাম বল, ওনাকে কলেজের সবাই চিনে, ভাইয়ার নাম শুনলে রাকিব ভাইয়া আর বিরক্ত করবে না। রুহির কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, ওনার নাম বলবো? উনি যদি জানতে পারে আমাকে মেরে তক্তা করে দিবে। আরে আয়ান ভাইয়া তো এখানে নেই, উনি শুনতে পাবে না, বল। কি হলো, এত কি তোমরা কানে কানে বলতেছ? নাম বলতে এতক্ষণ লাগে নাকি? আমি ভাবতেছি তাই তুমি মিথ্যা বলতেছ, কেউ নাই। রাকিবকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আভা বলে উঠল, আমি আয়ান ভাইয়াকে ভালোবাসি আর ওনাকে চাই, আশা করি বুঝতে পারছেন। আভা আয়ানের নাম নেওয়াতে চমকে উঠল আর মনে মনে বলতে লাগলো, আভা আমাকে ভালোবাসে কই? ওকে দেখে তো মনে হয়নি কখনো, হয়তো বা আমার ভয় বলেনি। এই বলে মুচকি হাসল আয়ান। আয়ান মানে যে তোমার চাচাতো ভাই? অবাক হয়ে জানতে চাইল রাকিব। হ্যাঁ, উনি আমার চাচাতো ভাই, আমি ওনাকে ভালোবাসি। ভালো থাকবেন, আসি বলে আভা আর ওর বান্ধবীরা চলে গেল। আভার কথা শুনে আয়ান ও আড়াল থেকে চলে গেল।
কলেজ শেষে সিমি আর রুহি আভাকে বিদায় দিয়ে বাড়ি চলে গেল। আভাদের বাড়ি ওদের বাড়ির অন্য পাশে, তাই একসাথে যাওয়া হয় না। আভা রিকশার জন্য অপেক্ষা করতে করতে একটা রিকশা পেয়ে গেল। মামা যাবেন? হ্যাঁ যাব, ওঠে বহেন। আয়ান বাসায় এসে দেখে নিশি টিভিতে কার্টুন দেখতেছে। কিরে এত বড় হলি তবু কার্টুন দেখা বাদ দিলি না? তোকে কে যে বিপ করবে তার কপালে দুঃখ ছাড়া কিছু নাই। দেখা যাবে বিয়ের পর বাচ্চা হলে দুজন মিলে মারামারি লাগবি, কার্টুন দেখা আর খাওয়া নিয়ে বাচ্চামো গুলে ছাড়। কয়দিন পর বিয়ে দিয়ে বাড়ি থেকে দূর করে দেব। নিশি রেগে বলল, আমায় বিয়ে করার জন্য ছেলের লাইন লেগে থাকে, শুধু হ্যাঁ বলার অপেক্ষা, আর তুমি আমায় অপমান করতেছ। ভাইয়া দেখো তোমার কপালে বউ জুটবে না, এই বাড়িতে বউ আসবে না বুঝলে। ভেংচি কেটে নিশি আয়ানকে বলল, এই বাড়িতে কোনো বউ আসতে হবে না। বউ তো বাড়িতেই আছে, বাহির থেকে আসবে কিভাবে? কি বললে ভাইয়া? বউ বাড়িতে আছে মানে কি? তোর গোবর মাথায় এসন ঢুকবে না, তাই বেশি মাথা ঘামাস না বলে আয়ান মুচকি হেসে রুমে চলে গেল। নিশি অবাক হয়ে নিজের ভাইয়ের এর দিকে তাকিয়ে রইলে। আভা কলেজ থেকে বাসায় এসে দেখে নিশি আপু টিভিতে কার্টুন দেখতে। কাঁধের ব্যাগটা সোফার উপর রেখে নিশি আপুর কাছে গিয়ে গাইলিয়ে দিলাম, খুব ক্লান্ত লাগতেছে আজকে আপু। কেন কলেজে গিয়ে বাচ্চাদের মতো দৌড় ঝাঁপ করে বেড়াস নাকি? আরে না আপু, আজকে এক ঝামেলা হয়েছে কলেজে। কি বলবো? কি হয়েছে সেটা তো আগে বল। আভা রাকিবের সাথে ঘটা সমস্ত ঘটনা নিশিকে খুলে বলল। কি কাণ্ডরে তুই শেষ পর্যন্ত আমার ভাইকে তোর বয়ফ্রেন্ড বানালি? অবাক হয়ে। তোর ভাই অনেক হ্যান্ডসাম কিনা, এই জন্য সব মেয়েরা আমাকে বয়ফ্রেন্ড বানানোর জন্য সিরিয়াল দিয়ে থাকে। পাশ থেকে কথাটা বলে উঠল আয়ান। এই রে আয়ান ভাইয়া কথাগুলো শুনে ফেলেছে, উনি কি ভাববেন? আমায় আবার শাস্তি দিবে না তো? মনে মনে নিজেকে এত হ্যান্ডসাম ভাবা বন্ধ করুন। আপনার থেকে রাকিব ভাইয়া বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তো রাকিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করলি না, আমার নাম বললি, আমাকে নাকি ভালোবাসি বলে? আয়ান ভাইয়া হাসল। নিশি আপু ওনাকে বলে দেও আমি ওনাকে ভালোবাসি না, শুধুমাত্র রাকিব ভাইয়ার পিছু ছাড়ানোর জন্য ওনার নাম বলছি। ওনার নাম না বললে রাকিব ভাইয়া আমার পিছনে পড়ে থাকতো। তাই কারো এত ভাব নেবার দরকার নাই। আমার কথাটা শুনে আয়ান ভাইয়ার মুখটা আধারে ঢেকে গেল। নিজের হাতটা টেবিলের উপর বাড়ি মারল, হাতের পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারল, মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। নিশি আপু আর আমি তো অবাক, ওনার এমন করার কোনো কারণ দেখতে পেলাম না। ফুলদানি পড়ার তুমুল শব্দে বড় মা রান্না ঘর থেকে বাহির হয়ে আসলো। কি হয়েছে? কি এত জোরে শব্দ হলো কেন? এসে দেখে আয়ান রাগে চোখ লাল হয়ে আছে। আয়ান এসব কি পাগলামি? ফুলদানি ভেঙেছ কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ভেঙেছি আম্মু, কারো কোনো সমস্যা? না বাবা তুই একটা কেন, সব ভেঙে ফেল, কোনো সমস্যা নেই আম্মু, কথাটা বলল। আমি আর নিশি আপু শুধু চেয়ে আছি তখন থেকে। চোখ গেল আয়ান ভাইয়ার হাত কেটে গোলগোল করে রক্ত বের হচ্ছে। এ কি ভাইয়া, তোমার হাত থেকে তো অনেক রক্ত বাহির হচ্ছে বলে আয়ান ভাইয়ার হাত ধরলাম। তোকে এত দরদ দেখাতে হবে না বলে আমার হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিজের রুমে যেতে লাগলো। পিছন থেকে মা আর বড় আম্মু অনেকবার আয়ান ভাইয়াকে ডেকে বলল, বাবা হাতটা ব্যান্ডেজ করে যা, নয়তো ইনফেকশন হতে পারে। উনি তো কারো কথা না শুনে রুমে চলে গেল। কি হয়েছে নিশি? মা আমার আয়ান বাবার আগে এমন করলো কেন? নিশ্চয়ই এই ফাজিল মেয়ে কিছু করেছে বলে মা আমার দিকে তেড়ে আসলো। ছোট থামতো, সব সময় আভা মাম্নিকে দোষারোপ করা বন্ধ কর। আভা কিছু করেনি ছোট মা। ভাইয়া হঠাৎ রেগে ফুলদানিটা ছুঁড়ে মারল। এর কারণ আমরাও বুঝতে পারলাম না। নিশি বড় আম্মু রুম থেকে তুলো মেডিসিন আর ব্যান্ডেজ আমার হাতে দিয়ে বলল, যা তো মা আয়ানের হাতটা ব্যান্ডেজ করে দিয়ে, অনেক রক্ত পড়তেছে দেখলি তো? কথাটা শুনে কেন জানি বুকের ভিতর কষ্ট অনুভব করলাম। আচ্ছা বলে বড় আম্মুর কথা মতো আয়ান ভাইয়ার রুমে যাচ্ছি। একটু ভয় করতেছে কিন্তু ভয় পেলে চলবে না, ওনার হাতটা ব্যান্ডেজ করতে হবে। আয়ান ভাইয়ার রুমে দরজা ভিতর থেকে বন্ধ। আয়ান ভাইয়া দরজাটা একটু খুলুন। আয়ান এতক্ষণ বেডে বসে মাথা নিচু করে বসেছিল, আভার কথা শুনতে পেয়ে চোয়াল শক্ত হয়ে এলো। কি করতে এসেছিস আমার রুমে? চলে যা বলতেছি, নয়তো খুব খারাপ হবে। ওনার কথার এখন ভয় লাগলো না, সাহস করে বললাম, দরজা আগে খুলুন প্লিজ, তারপর যা করার করবেন। একটু পর আয়ান ভাইয়া দরজা খুলে দিলেন। ওনার দিকে তাকিয়ে আছি, চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে। হাতের রক্ত পড়া বন্ধ হয়নি, কতখানি কেটে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। কি করতে এসেছিস বললাম না চলে যেতে, তবুও আর কি বলার সুযোগ না দিয়ে আভা আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আভা কেন এমন করলো সে নিজেও জানে না। আভা জড়িয়ে ধরায় আয়ান একটু শান্ত হলো, সেও দুহাত দিয়ে আগলে নিল। এই আভা কাঁদতেছিস কেন? আপনার হাত দিয়ে রক্ত বাহির হচ্ছে। হ্যাঁ তো রক্তই বাহির হচ্ছে, মরে তো যায়নি। কথা শুনে বুকের ভেতর ধক করে উঠল। আমি ওনার মুখের উপর হাত দিয়ে বললাম, এরকম কথা কখনো বলবেন না। কেন? বললে কি হবে? আর মরলে বাকার কি? তুই তো আরো বেশি খুশি হবি, কেউ মারবে না, বকবে না, তাই না? ওনার কথা শুনে আরো বেশি করে কাঁদতে লাগলাম। এই চুপ, আর কান্না করিস না, আমার শার্টটা শেষ করলি। আভা কাঁদতে কাঁদতে বলল, আপনি মারলে বকলেও আমার আপনাকে চাই, আপনি কখনো মরে যাওয়ার বলবেন না।
আমি মরলে তোর কি আমারই সব বুঝছেন? তুই তো আমাকে ভালোবাসিস না, রাকিবের থেকে বাঁচার জন্য মিথ্যা বলছিস। আমার ভালোবাসার সাথে সাথী বড় আম্মু, বড় আব্বু আপনাকে অনেক ভালোবাসে আর আপনার প্রেমিকা নিশ্চয়ই আছে, সেখানে আমার ভালোবাসার কি দরকার ভাইয়া? আমার অন্যদের ভালোবাসার সাথে তোর ভালোবাসাও লাগবে, বাসবি আমায়? ভালো কোমল কণ্ঠে বললেন আয়ান ভাইয়া। আমি। হ্যাঁ তুই কেন, আমি কি দেখতে খারাপ নাকি? আর কি বললি প্রেমিকার কথা? তাহলে শুনে রাখো, আমার কোনো প্রেমিকা নেই। তোর জন্য আমি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইনি আর তোকেও জোড়াতে দেইনি, এই জন্য এত শাসন করতাম। তোকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার সহ্য হয় না। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি, উনি কি সব বলতেছেন? এটাও কি সম্ভব? উনি আমাকে ভালোবাসেন? কই, আগে তো কখনো বুঝতে পারিনি। কি ভাবছিস এত? না কিছু না। আমার গালের উপর হাত রেখে মুখটা উঁচু করে বলল, তুই কি আমার হবি রে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, এই জন্য বললাম। আপনার হাতটা দিন, ব্যান্ডেজ করে দেই আগে। ওনার হাতটা ধরে তুলে দিয়ে রক্তগুলো পরিষ্কার করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম। আপনি থাকেন, আমি নিচে যাচ্ছি আপনার খাবারটা আনতে। বলে নিচে এসে আম্মুকে বললাম, আম্মু আয়ান ভাইয়ার খাবারটা দেও, উপরে দিয়ে আসি, উনি আসবেন না নিচে। আব্বু আর বড় আব্বু সোফায় বসেছিল। হ্যাঁ রে মামুনি, আয়ানের হাত এখন কেমন আছে? বড় আব্বু, ব্যান্ডেজ করে দিয়েছি, এখন ঠিক আছে। আম্মু খাবারটা এনে আমার হাতে দিল, এই নে। খাবারটা নিয়ে আয়ান ভাইয়ার রুমে ওনার কাছে রেখে বললাম, খাবারটা খেয়ে নিবেন। আমার হাত তো কাটা, খাবো কিভাবে? তাই তো, ওনার হাত কাটা, খাবে কিভাবে? আমি হাত ধুয়ে ওনার মুখের সামনে খাবার ধরলাম। উনি চুপচাপ ভদ্র ছেলের মতো খেতে লাগলো। খেতে খেতে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তোকে দেখার তৃষ্ণা আমার কোনো দিনও মিটবে না। ইচ্ছে করে তোর দিকে সারা জীবন তাকিয়ে থাকি। ওনার কথা শুনে লজ্জায় মরে যাই অবস্থা। আপনি একটু রেস্ট নেন, আমি আসছি বলে প্লেটটা নিয়ে চলে আসলাম। কি রে আভা, ভাইয়াকে ভালোই তো খাবার খাইয়ে দিয়ে এলি, তারপর তোর মুখটা এমন লজ্জায় লাল হয়ে আছে কেন? কি যে বলো আপু, কই লজ্জা পাচ্ছি। ওনার হাত কাটা ছিল তাই খাইয়ে দিয়েছি, অন্য কিছু না। হয়েছে হয়েছে, আমার থেকে আর লুকাতে হবে না। আমি ভাওয়ার রুমে যেতে গিয়ে তোর আর ভাইয়ার কাহিনী দেখে চলে এসেছি। লজ্জায় মাথা নিচু করে নিলাম। নিশি আপু সব দেখেছে, কি বলবো এখন? হয়েছে, লজ্জা পেতে হবে না, আমিও চাই তুই আমার ভাইয়ের বউ হো। নিশি আপুর মুখে আয়ান ভাইয়ার বউ হো কথাটা শুনে লজ্জায় দৌড়ে ওখান থেকে রুমে এসে হাঁফাতে লাগলাম। সত্যি উনি আমায় ভালোবাসেন তাহলে? আমি নিজে নিজেকে প্রশ্ন করলাম, আমি কি ওনাকে ভালোবাসি? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালো না বাসলেও ওনাকে আমার ভালো লাগতো, ওনার রাগের ভয় কিছু বলতাম না। মুচকি হেসে ধপাস করে শুয়ে পড়লাম। সন্ধ্যায় আবির ভাইয়া আমাদের বাসায় আসলেন। আবির ভাইয়াকে দেখে নিশি আপু কেমন করে এক ধ্যানে তাকিয়ে আছে। আবির ভাইয়া তাকাতে চোখাচোখি হতেই নিশি চোখ নামিয়ে নিল। এই মানুষটাকে সে ভালোবাসে, কিন্তু মানুষটা হয়তো জানে না, কিংবা জেনেও না জানার ভান করে বলে মলিন হাসল নিশি। সবার সাথে কথা বলে আবির আভা আর নিশিকে বলল, কেমন আছো তোমরা? আমি ভালে আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বলে নিশির দিকে তাকালো, কিন্তু নিশি কোনো কথা না বলে চলে গেল। নিশির চলে যাওয়ার দিকে তাকিয়ে আবির বলল, তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, আর আমি নিজেও খুব তোমাকে ভালোবাসি পাগলি, কিন্তু সেটা প্রকাশ করি না। খুব শিগগিরই বাবা মাকে পাঠিয়ে তোমাকে আমার কাছে আনার ব্যবস্থা করতে হবে বলে মুচকি হেসে বলল পাপলিটা মনে মনে এত অভিমান করে। আবির আয়ান ভাইয়ার রুমে গেলে ওনাকে দেখতে। আমি ভাবতে লাগলাম, আবির ভাইয়া আর নিশি আপুর মধ্যে কিছু তো আছে, ওদের তাকানো দেখে বোঝা যাচ্ছিল। তবে যাই হোক, আবির ভাইয়া অনেক ভালো, নিশি আপুর সাথে ভালো মানাবে।